অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। সন্ধ্যাবেলায় পাকিস্তানের পক্ষ থেকে সরাসরি ভারতকে এবার হুঁশিয়ারি দেওয়া হলো এবং পাকিস্তানের এক্সটেরিয়র মিনিস্টার একটি সাংবাদিক সম্মেলন করলেন এবং তিনি সাংবাদিক সম্মেলন করে কোনো কারণ ছাড়াই সরাসরি ভারতকে উদ্দেশ্য করে এমন কিছু কথা বললেন যা কিন্তু ভারতের জন্য শুধু অসম্মানজনক তা নয়, ভারত কিন্তু এরপর যদি অ্যাকশন নেয় তাহলে পাকিস্তানের কাছে কিছু বলার থাকবে না। হতেও পারে পাকিস্তান চাইছে যেন ভারত ঝাঁপিয়ে পড়ে এই মুহূর্তে পাকিস্তানের উপর, কারণ এই মুহূর্তে পাকিস্তানের অন্তর্দ্বন্দ্ব চরম সীমায় পৌঁছে গেছে। করাচিতে যে সিন্ধ রেঞ্জার্স এর ফোর্সের অফিস ছিল, হেডকোয়ার্টার ছিল, তা তছনছ করে দিয়েছে তাদেরই দেশের বিদ্রোহী গ্রুপ। এবং এরপর বালুচিস্তান লিবারেশন আর্মি এবং টিটিপির পাশাপাশি সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েছে পিওকেতে পাকিস্তানের আসিম মুনিরের সেনাবাহিনী। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনটি করা হলো পাকিস্তানের পক্ষ থেকে, যেখানে তারা পরিষ্কারভাবে বলছে যে যদি পাকিস্তানের জল বন্ধ হয় তাহলে ভারতের নাকি হাত কেটে দেওয়া হবে। জল তো বন্ধ হয়েই গেছে, হঠাৎ করে তারা এই ধরনের একটি প্রেস কনফারেন্স করলো আন্তর্জাতিক স্তরের সামনে। তারা এক্স্যাক্টলি কি করতে চাইলো সেটাও কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি আলোচনা করব। ইম্পর্টেন্ট বিষয় হলো ভারতের পক্ষ থেকেও আজকে ঘোষণা করে দেওয়া হলো নতুন বাজ ব্যাটালিয়নের, এবং পরিষ্কারভাবে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, পাকিস্তান যদি পাতায় পাতায় চলে তাহলে ভারত ডালে ডালে চলছে। এবং ভারত যা ভেবে রেখেছিল এবং ঘোষণা এমন একটি সময় তা করা হলো, তা পাকিস্তানের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। আজকে পাকিস্তানের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে সিন্ধু জল চুক্তিকে নিয়ে ভারত যদি আবার কোনো অ্যাগ্রেসিভ পদক্ষেপ নেয়, অর্থাৎ পাকিস্তানে যদি জল পাঠানো বন্ধ হয়, তাহলে ভারতের হাত কেটে নেওয়া হতে পারে। ভারত এই ধরনের ছুটকো ছাটকা পাল্টা পল্টু পাকিস্তানের এই সকল হুঁশিয়ারিতে মোটেই বিচলিত নয়, তা ভারত এর আগেই বুঝিয়ে দিয়েছে। ভারত অলরেডি সিন্ধু জলচুক্তির উপরে একাধিক ভেস্তে দিয়ে সিন্ধু নদীর উপরে একাধিক বাঁধ নির্মাণ করার সুপারিশ করে দিয়েছে। অলরেডি সাহারানপুর যে বাঁধ আছে সেখানে অলরেডি কাজ শুরু করা হয়েছে, কান্দি বাঁধ সেখানে অলরেডি কাজ শুরু করা হয়েছে। এবং ইম্পর্টেন্ট হলো যে চেনাব নদীর জল পাকিস্তানের ধারাবাহিকভাবে যেত, সেই চেনাবের উপর ভারত একাধিক ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের কথা কিন্তু বলে দিয়েছে এবং কাজ শুরু হয়ে গেছে ফুল দমে। এবং চেনাব, ঝিলাম এবং ইন্দাস তিনটে নদীর জলই ভারতে কিন্তু রুখে দেওয়া হচ্ছে, এবং তিনটে নদীর উপর ভারত কিন্তু একাধিক বাঁধ নির্মাণ করছে, যা পাকিস্তানকে ভূপতিত করে দেওয়ার জন্য যথেষ্ট। এবার যখন বাঁধ নির্মাণের খবরগুলো সামনে আসে, ঠিক তখনই পাকিস্তান প্রেস কনফারেন্স করে বলছে যে আমরা এই ধরনের জিনিস মেনে নেব না, যদি জল বন্ধ হয় তাহলে ভারতের হাত কেটে দেওয়া হবে। জল তো বন্ধ হয়ে গেছেই। সিন্ধু জলচুক্তিকে স্থগিত করে দেওয়ার পর ভারতের বিপক্ষে পাকিস্তান দু ধরনের পদক্ষেপ নিয়েছিল। প্রথমত, তারা অ্যাগ্রেসিভ একাধিক অ্যাটিটিউড আন্তর্জাতিক স্তরের সামনে পেশ করেছে। দ্বিতীয়ত, তারা পুরো বিষয়টিকে আন্তর্জাতিককরণের চেষ্টা করেছিল। এমনকি সিন্ধু জলচুক্তি যার সুপারিশে হয়েছিল, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, সেই ওয়ার্ল্ড ব্যাংকের কাছেও কিন্তু চলে গেছিল এই পাকিস্তান। অর্থাৎ সিন্ধু জলচুক্তিকে স্থগিত করে দিয়ে ভারত কিন্তু পাকিস্তানের গলাটা টিপে ধরেছিল, তা কিন্তু পরিষ্কার হয়ে গেছিল পাকিস্তানের এই ছটপটানি দেখে। আর এখন পাকিস্তানের সিন্ধ রেঞ্জার্স এর হেডকোয়ার্টারে যখন আক্রমণ হয়েছে, যখন ডুরান্ড লাইনে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তান রীতিমতো যুদ্ধে বিপর্যস্ত, যখন টিটিপি পাকিস্তানের একাধিক সেনা দপ্তরকে গুড়িয়ে দিচ্ছে, বালুচিস্তান লিবারেশন আর্মি স্বাধীনতার আন্দোলন চরম পর্যায়ে নিয়ে গেছে, ঠিক তখনই পাকিস্তানের পক্ষ থেকে ভারতের হাত কেটে দেওয়া হবে এই ধরনের একটি বিবৃতি দিয়ে স্টেটমেন্ট দিয়েছে। তারা সরাসরি ভারতকে যুদ্ধের আহ্বান জানাচ্ছে এবং একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে যে তারা যদি এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে কোনো সংঘাতের সৃষ্টি করতে পারে, তাহলে পাকিস্তানের যাবতীয় আভ্যন্তরীণ কোন্দল অন্য অভিমুখে ঘুরে যাবে। পাকিস্তানের সাধারণ মানুষ সেই ভারত বিরোধী ইসলামীপন্থী আবেগ নিয়ে রাস্তায় নেমে যাবেন। পশ্চিমা বিশ্ব কি করছে এখানে বোঝাটা ইম্পর্টেন্ট। একটি রিপোর্ট আমি দেখছিলাম, একটু আপনাদের বলতে চাই। সেখানে বলা হচ্ছে ইউএস অর্থাৎ আমেরিকা, ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ান একাধিক সংগঠন পাকিস্তানকে বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করছে ইতিহাস সংরক্ষণের জন্য। বিষয়টা শুনতে খুব সাহিত্যিক শুনতে লাগলো, যে যুদ্ধের মধ্যে কি আবার ইতিহাস সংরক্ষণের খবর বলতে শুরু করলাম। বিষয়টি চমকপ্রদ, বিষয়টি খুব একটা এড়িয়ে যাওয়ার মতো বিষয় নয়। পাকিস্তান হঠাৎ করে ইন্দাস ভ্যালি যে তাদের নিজস্ব সম্পত্তি তা দাবি করার চেষ্টা করছে, অর্থাৎ সিন্ধু উপত্যকার একমাত্র অধিকার পাকিস্তানের, এই রকম একটি দাবি তারা ইতিহাস সংরক্ষণের মধ্যে করতে চাইছে। এবং তারা একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে, যদি আন্তর্জাতিক স্তরের সামনে তারা বলতে পারে বা বোঝাতে পারে যে সিন্ধু উপত্যকার একমাত্র
উত্তরাধিকার এই পাকিস্তান, তাহলে অটোমেটিকলি সিন্ধু নদীরও উত্তরাধিকার হয়ে যায় এই পাকিস্তান। ফলে সিন্ধু জলচুক্তিতে ভারতের প্রভাব অনেকটা কমে যেতে পারে। পাকিস্তান কিন্তু এখন এই ছকে খেলারও কিন্তু চেষ্টা করছে, এবং দুর্ভাগ্যের বিষয় হলো এই মুহূর্তে দাঁড়িয়ে অস্ট্রেলিয়া, ব্রিটিশ একাধিক সংগঠন এবং একাধিক বহির্বিশ্ব আমেরিকার বিভিন্ন দেশ পাকিস্তানকে এই ইতিহাস সংরক্ষণের কাজে সহায়তা করছে। পাকিস্তান প্ল্যান বি, প্ল্যান সি বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিল। প্ল্যান বি মানে বেগিং, অর্থাৎ ভিখারিপনা। তারা IWT তে চলে গেছে, অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় সংগঠনে গিয়ে বলতে শুরু করেছে যে এই ধরনের যে ভারত জলচুক্তিকে আটকে রেখেছে, এতে পাকিস্তান অর্থনৈতিক ক্ষতির সম্মুখীনও হচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক স্তরের মাধ্যমে ভারতের উপর চাপ তৈরি করার চেষ্টা কিন্তু পাকিস্তান করেছে। অর্থাৎ ভিক্ষার বাটি নিয়ে পাকিস্তান দৌড়ে দৌড়ে ঘুরেছে, তা আমরা শেষ 6 মাস ধরে দেখেছি, আবার দেখছি শেষ 1 মাসে। প্ল্যান সি কি? প্ল্যান সি হলো এই মুহূর্তে দাঁড়িয়ে কনভার্সন, এবং ভারত যেভাবে পাকিস্তানের বিপক্ষে কড়া অ্যাকশন নিয়েছে, সেখানে পাকিস্তান আজকে এই সিন্ধু জলচুক্তিকে অন্যদিকে ঘুরিয়ে ইতিহাস সংরক্ষণের নাম করে সিন্ধু উপত্যকার মালিকানা দাবি করে পুরো বিষয়টি কনভার্ট করার চেষ্টা করছে। এই হলো পাকিস্তানের প্ল্যান সি, যা আসলে ধোপে টিকবে না। এই জায়গায় একটি ইতিহাস আছে, দেখুন ইতিহাস যদি পড়তে হয় অনেক ডিটেলিং এ বলতে হবে, এই ভিডিও সেই ভিডিও নয়। সিন্ধু উপত্যকা যখন তৈরি হয়, সৃষ্টি হয়, এবং পরবর্তীকালে যখন ভারত পাকিস্তান ভাগাভাগি হয়, সে সময় দুটি মূর্তি পাওয়া গেছিল। একটি মূর্তি যাকে ড্যান্সিং গার্ল বলা হয়, সেটি নিউড একটি মূর্তি, প্রাচীন ভাস্কর্য স্থাপত্যের যেমন প্রতীক হয় সেই ধরনের একটি মূর্তি। এবং অন্যটি পাওয়া গেছিল একটি রাজার। পাকিস্তানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সিন্ধু উপত্যকা যখন দুভাগে ভাগাভাগি হচ্ছে, ভারত পাকিস্তান যখন ভাগাভাগি হচ্ছে, তখন তোমরা কোন মূর্তিটি রাখবে? তখন পাকিস্তান বলেছিল আমরা এই রাজার মূর্তিটি রাখবো, কারণ এই ধরনের নিউড স্কাল্পচার স্থাপত্যের প্রতীক যে ড্যান্সিং গার্ল উদ্ধার হয়েছিল সিন্ধু উপত্যকা থেকে, সেটা আমরা রাখতে চাই না, কারণ সেটা উলঙ্গতার প্রতীক। আজকে পাকিস্তান আন্তর্জাতিক স্তরে ইতিহাস সংরক্ষণের নাম করে দাবি করেছে সেই উলঙ্গ নিত্যবহ সেই স্থাপত্যের যে প্রতীক, সেই মূর্তিটি আসলে সিন্ধের কোনো নারীর প্রতীক। অর্থাৎ তারা এখন সিন্ধু উপত্যকাকে দাবি করতে গিয়ে প্রাচীনকালে বলা তাদের একাধিক যে স্টেটমেন্ট, সেটাকেও কিন্তু ভেস্তে দিচ্ছে। যাই হোক, ডিটেইলিং আলোচনা এই বিষয়ে এখন অন্তত করছি না, কারণ ভারত এই স্টেটমেন্টের পর কড়া একটি পদক্ষেপ নিয়েছে, সেটাও সকলের কাছে জানা উচিত। পাকিস্তান এইভাবে সফট পাওয়ার সিম্প্যাথিকে গেইন করার চেষ্টা করছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতকে তারা সরাসরি একদিকে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে, এবং অন্যদিকে আন্তর্জাতিক স্তরের সামনে সিন্ধু উপত্যকার মালিক তারা, সিন্ধু জলচুক্তি ভারত রক্ষা করতে পারেনি, স্থগিত করে দিয়েছে, এই ধরনের একাধিক মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলো দিনভর জুড়ে। ভারতের পক্ষ থেকে আজকে এর পরেই একটি বিস্ফোরক ঘোষণা করে দেওয়া হয়েছে। ভারতের সেনাপ্রধান, প্রাক্তন সেনাপ্রধান, তিনি অবসর নিচ্ছেন আজকে। সেই অবসরের আগে একটি ঘোষণা করে দিয়েছেন জেনারেল উপেন্দ্র ত্রিবেদী স্যার। তিনি বলেছেন পাকিস্তান সীমান্তের জন্য ভারত এক্সক্লুসিভলি বাজ ব্যাটালিয়নকে বাজারে নিয়ে এসছে। এই বাজ ব্যাটালিয়ন কি, এদের কাজটা কি, এবং আসিম মুনিরের যে পরিকল্পনা থাকে, অর্থাৎ মডার্ন ওয়ারফেয়ারের যে পরিকল্পনা টেকনিক যেভাবে পাকিস্তান ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে ভারতের বিপক্ষে, তার পাল্টা দেওয়ার জন্য এই বাজ ব্যাটালিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, তা কিন্তু আজকে বোঝানো হয়েছে ভারতের সেনাপ্রধানের পক্ষ থেকে। পাশাপাশি ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছে প্রায় $2 বিলিয়ন তারা ড্রোন প্রকিউরমেন্ট করবে। অর্থাৎ অপারেশন সিন্দুর পর্বে যেভাবে পাকিস্তান তুরস্কের TB2 ড্রোন ব্যবহার করেছিল, তারপরে আমাদের চক্ষুটা খুলে যায় যে মডার্ন টেকনোলজি ওয়ারফেয়ারে ড্রোনের প্রয়োগ কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে। যা ইরান এবং আমেরিকার যুদ্ধে আমরা দেখেছি, তা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে আমরা দেখেছি, এবার পাকিস্তান ভারতের অপারেশন সিন্দুরের পর্বেও কিন্তু আমরা এই তুরস্কের সেই ড্রোন ব্যবহারের মাধ্যমে তা দেখেছি। ফলে ভারত কিন্তু তাদের ড্রোন টেকনোলজিকে পরের ধাপে নিয়ে যাওয়ার জন্য $2 বিলিয়ন বাজেটকে অ্যালট করলো, এবং ড্রোন প্রকিউরমেন্টের একটি ছাড়পত্র সরকারের পক্ষ থেকে আর্মিকে দিয়ে দেওয়া হলো। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাকে বলা হচ্ছে বাজ ব্যাটালিয়ন। এবং বাজ ব্যাটালিয়নটি কি? দেখুন, বাজ ব্যাটালিয়ন হলো ভারতের যে আর্মি এভিয়েশন কর্পস আছে তার আন্ডারে তৈরি একটি নির্দিষ্ট ফরমেশন। ভারতীয় সেনাবাহিনী বাজ ব্যাটালিয়ন মূলত 7টি কারণে তৈরি করলো আজকে। প্রথম কারণটি হলো এই বাজ ব্যাটালিয়নের মাধ্যমে লং রেঞ্জ ড্রোন অ্যাটাক এবং অ্যাটাক গুলোকে রক্ষা করা এবং অ্যাটাক করা, এই দুই কাজই কিন্তু করতে পারবে। অর্থাৎ শুধুমাত্র ড্রোন টেকনোলজিকে
ড্রোন এয়ারফেয়ার ক্যাপাবিলিটিসকে বাড়ানোর জন্য ভারতই সম্ভবত একমাত্র দেশ যারা নির্দিষ্ট একটি ব্যাটালিয়ন ফর্ম করলো, যারা ড্রোন শিক্ষায় পারদর্শী শুধু থাকবে না, আমাদের আর্মি সেক্টরে যত বীর বীর সেনারা আছেন তাদেরকেও ড্রোন ওরিয়েন্টেড একাধিক শিক্ষাও কিন্তু দেবেন। এবং বোঝা যাচ্ছে এই বাজ ব্যাটালিয়ন আসলে ডেডিকেটেড, একদম ডেডিকেটেডলি এটি ব্যবহার হবে ড্রোন এবং রিমোটলি পাইলটেড এয়ারক্রাফটকে অপারেট করার জন্য। অর্থাৎ এটি কিন্তু ভারতের আর্মিকে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে মডার্ন ওয়ারফেয়ারের জন্য। দ্বিতীয়ত, এই ড্রোন ওয়ারফেয়ার শুধু সামলানো এই বাজ ব্যাটালিয়নদের কাজ হবে না, এরা ম্যানেজ করবে রিমোটলি পাইলট এয়ারক্রাফট। তৃতীয়ত, এদের দায়িত্ব থাকবে বিভিন্ন ক্ষেত্রে ইন্টেলিজেন্স গ্যাদারিং এবং ব্যাটেল ফিল্ড সার্ভিলেন্সের জন্য। অর্থাৎ আমাদের বায়ুসেনা যখন ব্যাটেল ফিল্ডে একে অপরের সঙ্গে লড়াই করবে, তখন এই বাজ ব্যাটালিয়ন পিছন থেকে এই আমাদের বায়ুসেনা অর্থাৎ এয়ারফোর্সকে সাপোর্ট করবে ইন্টেলিজেন্স এবং সার্ভেলেন্সের রিপোর্ট দিয়ে। চতুর্থত, ডিপ এরিয়া টার্গেট অ্যাকুইজিশন করবে এই এই বাজ ব্যাটালিয়ন। অর্থাৎ যেখানে সাধারণ সেনাবাহিনী পৌঁছাতে পারবে না, খালি চোখে জঙ্গল, পর্বত সংকুল একটি রাষ্ট্র, মানে এটি নির্দিষ্ট জায়গা, ঠিক সেখানে ডিপ এরিয়াতে টার্গেট কিভাবে অ্যাকিউজিশন করা যায় তার কিন্তু ছক কষবে বাজ ব্যাটালিয়ন। পরবর্তীকালে আর্টিলারিকে সাপ্লাই দেবে এবং বিভিন্ন ক্ষেত্রে ড্রোন ফ্লিট গুলোকে কন্ট্রোল করবে আমাদের এই নতুন বাজ ব্যাটালিয়ন, এবং তারা সেনাবাহিনীর বাকি সদস্যদেরও ট্রেনিং স্পেশালাইজড করবে। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, ভারতের সেনাবাহিনী ঠিক সেটাই করছে যেটা এই মুহূর্তে করা দরকার, মডার্ন ওয়ারফেয়ারে করা প্রয়োজন। এবং এমন একটা দিনে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা হলো যখন পাকিস্তান ভারতের হাত কেটে নেওয়ার হুমকি হুঁশিয়ারি দিচ্ছে সিন্ধু জল বন্ধ হলে। তারা হয়তো জানে বা না জানার ভান করছে যে সিন্ধু জল তো অলরেডি বন্ধ হয়ে গেছে, চেনাবের উপর অলরেডি বাঁধ নির্মাণ হচ্ছে, ইন্দাসের উপর অলরেডি বাঁধ নির্মাণ হচ্ছে, জিলামের উপর অলরেডি 4-5টা বাঁধ নির্মাণ হচ্ছে, এবং একাধিক ক্ষেত্রে সিন্ধু জল চুক্তি ভেস্তে দেওয়ার পর ভারত শুধু বাঁধ নির্মাণ করছে তা নয়, বাঁধকে কেন্দ্র করে হাইড্রো পাওয়ার প্রজেক্টও করছে। ফলে সব মিলিয়ে সিন্ধু জল চুক্তিকে বন্ধ করে দেওয়ার পর আন্তর্জাতিক স্তর ফের একবার পাকিস্তানের তরফদারি দেখলো, এবং একই সঙ্গে ভারতের সেনাবাহিনী কি করতে পারে, কতটা দূরদর্শী এবং কতটা টেকনোলজিক্যালি সাউন্ড একটি সেনাবাহিনী, তারও পরিচয় কিন্তু ভারত আজকে দিল তার বাজ ব্যাটালিয়নের ঘোষণা করে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয়। যখন পাকিস্তান অন্তর্দ্বন্দ্ব এবং অন্তর্কলহে জেরবার, ঠিক তখন ভারত বাজ ব্যাটালিয়ন বাজারে এনে পাকিস্তানের মডার্ন ডে ওয়ারফেয়ারের যে ছক তা কিন্তু এখনই ভেস্তে দিল। শুরুর আগে শেষ মনে আছে, পাকিস্তান তুরস্কের ড্রোন নিয়ে ভারতকে হুমকি হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করেছিল অপারেশন সিন্দুরে, সে সময় তো পারেনি। সে সময় ভারতের হয়ে রুখে দাঁড়িয়েছিল S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম, যাকে বলা হচ্ছিল সুদর্শন চক্র। আর এবার সুদর্শন চক্রের পর নিজস্ব বাজ ব্যাটালিয়ন, যাদের কাজই হবে পাকিস্তান থেকে আসা এই ধরনের ড্রোন গুলোকে সমূলে উৎপাটন করা। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে